গত ক্লাসে আমরা পড়েছিলাম যে সূর্যের আলোর উপস্থিতিতেই সালোক সংশ্লেষণ বিক্রিয়াটি ঘটে থাকে। কিন্তু আমাদের এই মহাবিশ্বে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায়নি। যেমন পৃথিবীর ফুসফুস খ্যাত মহাবন আমাজন, সে আমাজনের গহীন অরণ্যে যেখানে এখন পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়নি। কিন্তু সেখানেও তো তরুলতা, সবুজ উদ্ভিদ ইত্যাদি আছে, এবং তারা তাদের নিজের খাদ্য তৈরি করে। ঠিক একই রকম ভাবে বাংলাদেশের সুন্দরবন, সেখানেও এমন জায়গা আছে যেখানে সূর্যের আলো পৌঁছায়নি। ঠিক সেখানেও তো সবুজ উদ্ভিদ এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে সে খাবার তৈরি করে। আবার যদি কল্পনা করি সেই প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যেখানে আজ পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়নি, সেখানেও তো সবুজ উদ্ভিদ আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, তারা কিভাবে খাদ্য গ্রহণ করে? সেই যে সেই আলোর অনুপস্থিতি, অর্থাৎ সেখানে আলো নেই, তাই বলে কি উদ্ভিদ খাবার তৈরি করে না? হ্যাঁ, সেখানেও উদ্ভিদ তার নিজের খাবার নিজে তৈরি করতে পারে। অর্থাৎ আলোর অনুপস্থিতিতেই সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সে তার দেহে খাবার তৈরি করে। তো কিভাবে তৈরি করে, তার জন্যই রয়েছে কার্বন বিজারণ পদ্ধতি। সেই কার্বন বিজারণের যে গতিপথ, সেই গতিপথটাকে ভাগ করা হয়েছে তিনটা ভাগে। সেই তিনটা ভাগের নাম হচ্ছে C3 গতিপথ, এবং হচ্ছে C4 গতিপথ, এবং হচ্ছে CAM অর্থাৎ ক্রেসোলিসিয়ান অ্যাসেটিক মেটাবলিজম। এই তিনটি গতিপথ প্রক্রিয়ার মাধ্যমেই আলোর অনুপস্থিতিতেই সবুজ উদ্ভিদ তার খাবার সে নিজে তৈরি করতে পারে। সেই জন্যই এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় ডার্ক ফটোসিনথেসিস রিঅ্যাকশন, অথবা লাইট ইন্ডিপেন্ডেন্স রিঅ্যাকশন অফ ফটোসিনথেসিস। আজকে আমরা আলোচনা করব C3 গতিপথ নিয়ে। 1940 থেকে 1953 দীর্ঘ এই সময়ের মধ্যে মেলভিন, ভ্যানসন ও ব্যাসাম, এই তিনজন মিলে দীর্ঘ বছর গবেষণা করে ক্লোরেলা ভাইরাসের উপরে কার্বন আইসোটোপ দ্বারা ট্র্যাক করে তারা দেখতে পান যে এই ক্লোরেলা সবুজ উদ্ভিদটি তার নিজের খাবার নিজে তৈরি করতে পারে উইদাউট লাইট রিফ্লেকশন, অর্থাৎ আলোর অনুপস্থিতিতে খাবার তৈরি করতে পারে। যেহেতু এই গতিপথটি তারা তিনজন মিলে আবিষ্কার করেছেন, ঠিক সেই জন্য এই গতিপথকে বলা হয় CVV গতিপথ বলা হয়ে থাকে। এবং এই গতিপথটি আবিষ্কার করার জন্যই মেলভিন কেলভিনকে পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কার নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব C3-4 গতিপথটা কিভাবে উদ্ভিদ তার নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তার আগে চলো আমরা জেনে নেই ছোট্ট একটি পাতা। এই পাতার মধ্যে শুধু পাতা নয়, এই পাতার মধ্যে যে কত রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটছে, এই পাতার মধ্যে যে কি পরিমাণে যে রিয়াকশন ঘটছে, সেটা আমরা কল্পনা করতে পারি। সেই কল্পনার জগৎ থেকেই আমাদের সামনে তুলে ধরেছেন মেলভিন কেলভিন। প্রথমত হচ্ছে আমরা সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে জেনেছিলাম যে এই আলোক পর্যায়টি সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টের ঘ্রাণামে, আর অন্ধকার পর্যায়টি সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টের স্টোমাতে। তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি যে অন্ধকার পর্যায়ের স্টোমাই হচ্ছে উদ্ভিদের ফ্যাক্টরি, অথবা সবুজ উদ্ভিদের রান্নাঘর। প্লাস আজকে তোমাদের নিয়ে যাব পাতার ভেতরের মহাবিশ্বে। আমরা সেন্টিমিটার লেয়ার থেকে মিলিমিটার লেয়ারে ক্রমশ অগ্রসর হচ্ছি। পাতার উপরের পৃষ্ঠে যেই ক্ষুদ্র ক্ষুদ্র ফুটা দেখা যায়, সেগুলোকে বলা হয় স্টোমাটা।
সূর্য ওঠার সাথে সাথে এই ফুটোগুলো খোলা শুরু হয়। প্রশোধনের ও সালোকসংশ্লেষণের হার নিয়ন্ত্রিত হয় এই ফুটো দিয়ে। কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন এখান দিয়ে আসা যাওয়া করে। আমরা এখন এই স্টোমাটা দিয়ে পাতার উপরের পৃষ্ঠ থেকে পাতার ভেতরে ঢোকার পথে অগ্রসর হলাম। প্রথমে যেই জিনিসটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমার উদ্ভিদ কোষ। আর এই উদ্ভিদ কোষের একমাত্র বৈশিষ্ট্য যেটা অন্য থেকে এদেরকে আলাদা করে সেটা হচ্ছে এদের কোষ প্রাচীর। আমরা এখন একটা নির্দিষ্ট উদ্ভিদ কোষের দিকে এগিয়ে যাচ্ছি। এই অংশটা হচ্ছে গোলজি বস্তু। এরপরে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্য দিয়ে পৌঁছালাম নিউক্লিয়াসে। বেগুনি কালারের এই অংশটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আশেপাশে যেই সুতার মতো অংশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাইটোস্কেলেটন। আমরা এখন এগিয়ে যাচ্ছি ক্লোরোপ্লাস্টের দিকে। এই ক্লোরোপ্লাস্ট অবস্থিত হচ্ছে প্লাস্টিডের। এই যে পরোটার মতো অংশগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় থাইলাকয়েড। এই থাইলাকয়েডগুলোর ভেতরেই তোমার এটিপি সিনথেসিসগুলো থাকে, যাদের ক্ষমতা থাকে এটিপি উৎপাদন করার, মানে এডিপি থেকে এটিপি উৎপাদন করার। হলুদ রঙের যে জিনিসগুলো দেখছো সুন্দর করে নাচানাচি করছে, এই জিনিসগুলো হচ্ছে এটিপি সিনথেসিস। অনেকগুলো থাইলাকয়েড মিলে নর্মালি একটা গ্রানাম তৈরি হয়। এবারে আমরা দেখবো C34 গতিপথ। মনে আছে তো? সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি উৎপন্ন হয়? আলোক পর্যায়ে উৎপন্ন হয় এটিপি এবং NADPH2। এই দুটাকে বলা হয় আত্তীকরণ শক্তি। কেন বলা হয় আত্তীকরণ শক্তি? এবার আমরা দেখব। আত্তীকরণ শক্তি মানে হচ্ছে এটিপি NADPH2 সেই আলোক পর্যায়ে উৎপন্ন হয়েছিল, কিন্তু এখন এই অন্ধকার পর্যায়ে এসে এই এটিপি এবং NADPH2 অন্ধকার পর্যায়ে এসে গ্লুকোজ তৈরিতেও সহায়তা করে। ঠিক সেই জন্যই এটাকে বলা হয় আত্তীকরণ শক্তি। আমরা দেখব C3 গতিপথকে চক্রাকারে দেখব। প্রথমত হচ্ছে আমরা দেখো একটা পাতার মধ্যে যে অংশটা থাকে তাকে বলা হয়, সংক্ষেপে বলা হয় RUBP। RUBP মানে হচ্ছে রাইবোলোজ 1,5-ডাইফসফেট। এই রাইবোলোজ 1,ডাইফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটে। কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া ঘটে যা তৈরি করে সেটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। এই অস্থায়ী কিটো অ্যাসিড পরবর্তীকালে ভেঙে গিয়ে 2 অণু স্থায়ী পদার্থ তৈরি করে, এবং এই যে 2 অণু স্থায়ী পদার্থ তৈরি করে সেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট PGA অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। তার মানে প্রথম স্থায়ী পদার্থটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। যেহেতু এই গতিপথে প্রথম স্থায়ী পদার্থ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক সেই জন্যই এই গতিপথকে বলা হয় C3 গতিপথ। তারপরে এই C3 গতিপথ ফসফোগ্লিসারিক অ্যাসিডের পুনরায় আবারও ভেঙে যায়। সেখান থেকে ভেঙে গিয়ে উৎপন্ন করে 3 ফসফোগ্লিসারিলডিহাইড। হাইড্রক্সি অ্যাসিটিন ফসফেট পরবর্তীকালে আবারও ভেঙে যায়। ভেঙে গিয়ে সেখান থেকে উৎপন্ন হয় ফ্রুক্টোজ 1,6-ফসফেট। এই ফ্রুক্টোজ 1,6-ফসফেট থেকে পুনরায় তৈরি হয় ফ্রুক্টোজ 6-ফসফেট, এবং এই ফ্রুক্টোজ 6-ফসফেট থেকেই তৈরি হয় স্টার্চ এবং সুক্রোজ। তারপরে পুনরায় আবার এই ফ্রুক্টোজ 6-ফসফেট পুনরায় আবারও পরিবর্তন হয়ে সেটা হয় রাইবোজ 5-ফসফেট, দ্যাট ইজ রাইবোজ 5-ফসফেট।
এই রাইবোজ ফসফেট পুনরায় আবারও গিয়ে সেই RUBPর সাথে মিশে যায় অথবা RUBPতে সেটা রূপান্তরিত হয়, দ্যাট ইজ রাইবোজ 1,5,20 ফসফেটে রূপান্তরিত হয়। ঠিক এইভাবেই এই সার্কুলেশনটা চক্রাকারে আবর্তিত হয় এবং এইটা চক্রাকারে আবর্তিত হয় বলে এই গতিপথের নাম হয়েছে C3 গতিপথ। যে স্থায়ী পদার্থটা হলো C3 গতিপথের প্রথম যে স্থায়ী পদার্থটা, সেই স্থায়ী পদার্থটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক এই কারণেই এটাকে বলা হয় C3 গতিপথ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে এই C3 গতিপথ কোন কোন উদ্ভিদের মধ্যে সংঘটিত হয়, সেটার আনসার উত্তর কমেন্টে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ের C3 সাইকেল নিয়ে। এখন আমরা আলোচনা করব C4 সাইকেল। এই C4 সাইকেলটি আবিষ্কার করেছেন হ্যাচ এবং স্লেক, তাই তাদের নাম অনুসারে C4 সাইকেলকে বলা হয়ে থাকে হ্যাচ এবং স্লেক চক্র অথবা C4 সাইকেল। তো C4 সাইকেলটি আলোচনা করার আগে চলো আমরা কতগুলা শব্দের মিনিং জানি। যেমন PEPA, তার মানে হচ্ছে পাইরো ইনল পাইরুবিক অ্যাসিড, এবং আরেকটি হচ্ছে OAA অর্থাৎ অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড। তারপরে হচ্ছে MA, দ্যাট ইজ ম্যালিক অ্যাসিড, এবং আরেকটি হচ্ছে PA অর্থাৎ পাইরুবিক অ্যাসিড। তো এখন আমরা যদি একটা সূত্রের মাধ্যমে দেখি, যেমন এই সূত্রটা যদি আমরা জানি তাহলে আমরা একেবারে সহজ আমাদের ক্লাস 9-10-এর জন্য। সূত্রটা হচ্ছে C4 যে সাইকেল, সেই সাইকেলের সূত্রটা হচ্ছে পেফা ওয়া মাপা C3। আমি আবারও বলছি, পেফা ওয়া মা পা C3। তো এটি কেন বললাম তার কারণ আছে, তার কারণটা এখন আমি বিশ্লেষণ করব। প্রথম দেখো, পাতার মধ্যে থাকে মেসোফিল টিস্যু। সেই মেসোফিল টিস্যুতে অবস্থান করে পাইরো ইনল পাইরুবিক অ্যাসিড। তো এই পাইরো ইনল পাইরুবিক অ্যাসিডের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে এবং এখানে একটা এনজাইম কার্বক্সিলেজ এনজাইম এর সহায়তায় কার্বন ডাইঅক্সাইড পাইরো ইনল পাইরুবিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে OA অর্থাৎ অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড। এই যে 3 কার্বন বিশিষ্ট পাইরো ইনল পাইরুবিক অ্যাসিডের সাথে 4 কার্বন বিশিষ্ট কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলো কার্বক্সিলেজ এনজাইমের সহায়তায়, উৎপন্ন হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই অক্সালিক অ্যাসিডটি হচ্ছে C4 উদ্ভিদের প্রথম স্থায়ী কোনো কেমিক্যাল, অর্থাৎ প্রথম স্থায়ী যে রাসায়নিক উপাদান সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড। ঠিক এই কারণেই এই চক্রটিকে বলা হয় C4 চক্র বা C4 সাইকেল। এবার এই অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড পরবর্তীতে NADPH2 থেকে হাইড্রোজেন আয়ন সরে গিয়ে NADP, এবং এই NADPর সহায়তায় এই যে অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড সেটা ভেঙে গিয়ে উৎপন্ন করে MA অর্থাৎ ম্যালিক অ্যাসিড। পরবর্তীতে এই ম্যালিক অ্যাসিড থেকেই হয়ে যায়, এখান থেকে এই ম্যালিক অ্যাসিড থেকে হবে একটা কার্বন ডাইঅক্সাইড চলে যাবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সরে যায়, কার্বন ডাইঅক্সাইডের পৃথক হয়ে যায়। পৃথক হলে সেই কার্বন ডাইঅক্সাইড যে পৃথক হলো সেই কার্বন ডাইঅক্সাইড চলে যাবে C3 সাইকেলে। আর যে MA ম্যালিক অ্যাসিড ছিল সেই ম্যালিক অ্যাসিড পুনরায় পরিবর্তন হয়ে বা রূপান্তরিত হয় PA অর্থাৎ পাইরুবিক অ্যাসিড। এই পাইরুবিক অ্যাসিড আমরা জানি যে আগে থেকে এটি ADPর সাথে যদি একটা ফসফেট অর্গানিক ফসফেট যুক্ত হয় তাহলে উৎপন্ন হয়
এটিপি, সেই এটিপি সহায়তায় APA পুনরায় আবার পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয়। জাস্ট এটা একেবারেই সিম্পল হচ্ছে তার যে চক্রটি আলোচনা করলাম। তো এতক্ষণ পর্যন্ত আমরা এই যে C4 সাইকেল নিয়ে আলোচনা করলাম। আশা করি যে এই C4 সাইকেলটা আমরা যদি এই সূত্রটাই মুখস্থ করতে পারি যে C4 সাইকেল মানে হচ্ছে পেফা ও মাপা C3, তাহলেই আমাদের এই C4 সাইকেলটা একেবারেই সহজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই যে জীবনী শক্তি এই অধ্যায়টি যে সালোক সংশ্লেষণ পর্যায়টি ছিল, সালোক সংশ্লেষণের যে অংশটুকু ছিল সেটুকুর শেষ অংশ হচ্ছে এই C4 সাইকেল। তো এখন তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে বা তোমরা যেটা হোমওয়ার্ক করবে সেটা হচ্ছে যে সালোক সংশ্লেষণের যে আলো এবং ক্লোরোফিলের ভূমিকাটা কী এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা গড়তে গেলে কী কী ধরনের প্রভাবের প্রয়োজন হয়, তার মধ্যে রয়েছে বাহ্যিক প্রভাবক এবং অভ্যন্তরীণ প্রভাবক আছে। তো তোমাদের কাজ হচ্ছে যে বাহ্যিক প্রভাবগুলো কী কী এবং এটার ভূমিকা কী, ঠিক একইভাবে অভ্যন্তরীণ প্রভাবগুলো কী কী, তার কাজগুলো কী কী, এবং একই সাথে সালোক সংশ্লেষণের গুরুত্ব সেটা ভালো করে আয়ত্ত করবা, তাহলেই তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে এবং এই সালোক সংশ্লেষণ পর্যায়টি তোমাদের একেবারে আয়ত্তে চলে আসবে। তো পরবর্তী ক্লাস হবে আমাদের যে রেসপিরেশন অর্থাৎ শ্বসন, সেই শ্বসন প্রক্রিয়া নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।